গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হ্যারিয়েট বিচার স্টোয়ের লেখা বিখ্যাত উপন্যাস আঙ্কেল টমস কেবিন, আজ তৃতীয় পর্ব। সাইমস সাদা রঙের যে বড় বাড়িটা দেখিয়ে দিয়েছেন, এই বাড়িটা মিস্টার বার্ড নামে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সেনেটরের। খুব সুন্দর সাজানো গোছানো ঘর। ভেতরের বসার ঘরটা চুলার তাপে উত্তপ্ত। এই চরম শীতে দারুণ আরামদায়ক। টেবিলের উপর রাখা ঝকঝকে চায়ের কাপ আর পেয়ালা পিরিচে লাল একটা আভা পড়ে ঝিকমিক করছে। কিছুটা রোগার উপর ছিপছিপে চেহারায় মিসেস বার্ড যেমন দেখতে সুন্দর, তেমনি তিনি মিষ্টি স্বভাবের। কিন্তু সবচেয়ে সুন্দর আর আশ্চর্য মিষ্টি আর সুরেলা কণ্ঠস্বর। কয়েকদিনের অনুপস্থিতির পর স্বামীকে কাছে পেয়ে মিসেস বার্ড যে খুশি হয়েছেন সেটা স্পষ্টই বোঝা গেল। তোমার শরীর ভালো আছে তো জন? শরীর আমার এমনিতে খুবই ভালো আছে, শুধু অসম্ভব ক্লান্তি আর মাথাটা সামান্য ধরে আছে মেরি। আমার মনে হয় তোমার হাতের এক কাপ চা পেলেই সব ঠিক হয়ে যাবে। হাসতে হাসতে মিস্টার বার্ড বললেন। কাপে চা ঢেলে মিসেস বার্ড যখন সবে স্বামীর দিকে এগিয়ে দিচ্ছেন, বহুদিনের পুরনো চাকর কুজো এসে বলল, মা, একবার যদি রান্নাঘরে আসেন খুব ভালো হয়। চলো। মিসেস বার্ড প্রায় সঙ্গে সঙ্গেই কুজোর সঙ্গে বেরিয়ে গেলেন। মিস্টার বার্ড চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবলেন, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। একটু পরেই দরজার ওপাশ থেকে স্ত্রীর কণ্ঠস্বর শোনা গেল, জন, জন, এদিকে একবার এসো না। খবরের কাগজটা রেখে দিয়ে মিস্টার বার্ড ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। রান্নাঘরে গিয়ে তিনি যে দৃশ্য দেখলেন, অবাক না হয়ে পারলেন না। কৃষ্ণাঙ্গী এক তরুণী দুটো চেয়ারের উপর মূর্ছিত হয়ে পড়ে রয়েছে। বরফের কণায় ভরা ছিন্ন ভিন্ন পোশাক, একটা পায়ে জুতো নেই, মোজা দুটোই ছেঁড়া। ক্ষতবিক্ষত পায়ের গোড়ালি থেকে রক্ত ঝরছে। সুন্দর, অসম্ভব করুণ, অথচ পাথরে খোদা ওর আশ্চর্য মুখখানা ভালো করে লক্ষ্য করার পর মিস্টার বার্ড বুঝতে পারলেন এ মেয়েটি নিগ্রো। কিন্তু মানুষ কত ক্লান্ত আর মরিয়া হলে তবেই এমন অবস্থা হতে পারে, কথাটা ভাবতেই মিস্টার বার্ড শিউরে উঠলেন। করুণায় ভরে উঠল তার সারা মন। বজ্রাহতের মতো দরজার সামনেই তিনি নির্নিমেষ চোখে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার স্ত্রী আর নিগ্রো পরিচারিকা ডিনা মেয়েটির মূর্ছা ভাঙাবার চেষ্টা করছে। অদূরে বুড়ো কুজো শিশুটাকে কোলের উপর বসিয়ে পা থেকে জুতো মোজা খুলিয়ে হাত দিয়ে ঘষে ঘষে তার হিম হয়ে যাওয়া পায়ের পাতা দুটো গরম করার চেষ্টা করছে। বেচারি মেয়েটার অবস্থা তো সত্যিই খুব কাহিল, সস্নেহে ডিনা বলল। আলো দেখেই বোধহয় ও এখানে এসেছিল। আমাকে জিজ্ঞেস করলে একটু আগুন পোয়াতে পারবো কিনা। আমি সবে ওকে জিজ্ঞাসা করতে যাব কোত্থেকে আসছে, তার আগেই দেখি হঠাৎ মূর্ছা গেল। হাত দুটো তো দেখে মনে হচ্ছে কখনো ভারী কাজ করতে হয়নি। কিছুক্ষণ শুশ্রূষার পর এলিজা ধীরে ধীরে চোখ মেলল। তার উদাস সেই কালো চোখের দৃষ্টিতে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু পরক্ষণেই যন্ত্রণার ম্লান রেখাগুলো স্পষ্ট হয়ে উঠল তার সারা মুখে। চকিতে ছিটকে উঠে বেদনার্ত স্বরে সে বলল, হ্যারি, আমার হ্যারি কোথায়? ওরা কি তাকে নিয়ে গেছে? হ্যারি তখনই কুজোর কোল থেকে নেমে দৌড়ে গিয়ে মাকে দুহাতে জড়িয়ে ধরল। ও, আমি এখানে। হ্যারির নরম চুলের মধ্যে মুখ ঢুকিয়ে এলিজা পরম তৃপ্তিতে চোখ বন্ধ করল। বেচারি। মিসেস বার্ডের অস্ফুট ধ্বনিতে চকিতে মুখ তুলে এলিজা বলল, আপনি আমাদের রক্ষা করুন ম্যাডাম, এই শিশুটিকে কিছুতেই ওদের ছিনিয়ে নিতে দেবেন না। ভয় নেই, এখানে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তুমি সম্পূর্ণ নিরাপদ, আশ্বাস দেবার ভঙ্গিতে বললেন মিসেস বার্ড। ঈশ্বর আপনার মঙ্গল করুন। কথাটা বলেই এলিজা দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগল। হ্যারি বিহ্বল চোখে তাকিয়ে রইল মায়ের দিকে। মিসেস বার্ড নানাভাবে সান্ত্বনা দিয়ে তাকে শান্ত করলেন। আগুনের কাছেই তার জন্য একটি শয্যা পেতে দেওয়া হলো।
এলিজাবেথ অবিলম্বে হ্যারিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। মিস্টার এবং মিসেস বার্ড আবার সেই ভেতরের বসার ঘরটাতে ফিরে এসেছেন। দুজনেই তখন নিজের নিজের ভাবনায় মগ্ন। মিসেস বার্ড তার ফেলে রাখা বোনার কাঁটা দুটো তুলে নিলেন। মিস্টার বার্ড চোখ বুলিয়ে চললেন খবরের কাগজটার উপর। একসময় কাগজটা সরিয়ে রেখে তিনি জিজ্ঞেস করলেন, মেয়েটা কে, কিছু জানতে পেরেছ? ঘুম ভাঙলেই জানতে পারব। আমার মনে হয় ওর কিছু গরম পোশাক লাগবে। হ্যাঁ, একটা ব্যবস্থা হয়ে যাবে। বুনতে বুনতেই মিসেস বার্ড জবাব দিলেন। কিছুক্ষণের জন্য নেমে এলো নিটোল নিস্তব্ধতা। ঘণ্টা দুয়েক পরে ডিনা এসে জানালো মেয়েটির ঘুম ভেঙেছে, সে গিন্নিমার সঙ্গে দেখা করতে চায়। চলো, যাচ্ছি। মিস্টার এবং মিসেস বার্ড দুজনেই রান্নাঘরে গেলেন। আগুনের ধারে ছোট একটা টুলে বসে এলিজা গনগনের শিখাটার দিকে উদাস চোখে তাকিয়ে রয়েছে। আগের উন্মত্ত ভাবটা কেটে গিয়ে এখন তাকে অনেক বেশি শান্ত আর করুণ দেখাচ্ছে। তুমি আমাকে ডাকছিলে? কোমল স্বরে মিসেস বার্ড জিজ্ঞেস করলেন। আশা করি এখানে তোমার নিশ্চয়ই এখন একটু ভালো লাগছে। জবাবের পরিবর্তে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে এলিজা কাতর চোখে এমনভাবে তাকালো যে ভদ্রমহিলার চোখে জল এসে গেল। উনি বললেন, তোমার এখানে কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমরা তোমার বন্ধু। কোত্থেকে আসছো, কি চাও বলো। আমি কেন্টাকি থেকে আসছি। কখন বেরিয়েছিলে? এবার মিস্টার বার্ডি প্রশ্ন করলেন। কাল রাত্রিরে। এখানে এলে কেমন করে? বরফের ওপর দিয়ে নদী পেরিয়ে। বরফের ওপর দিয়ে নদী পেরিয়ে? ঘরের প্রতিটি মানুষই একসঙ্গে অস্ফুট আর্তনাদ করে উঠল। হ্যাঁ, ঈশ্বর আমাকে সাহায্য করেছেন। মৃদু অথচ দৃঢ়ভাবে এলিজা ধীরে ধীরে উচ্চারণ করল। ওরা আমার ঠিক পেছনেই ছিল, তাই এভাবে পালিয়ে আসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কিন্তু নদীর চেহারা যে কি ভয়ঙ্কর এখন আপনি ভাবতেও পারবেন না, মা। ভয় জড়ানো স্বরে কুজো বলল। বরফের চাঁইগুলোতে এখন ভাঙন ধরেছে। বড় বড় চাঙড়গুলো ফাটছে, ঘুরছে, তারপর স্রোতের বেগে ভেসে যাচ্ছে। জানি, মৃদুস্বরে এলিজা বলল। আমি যে নদীটা পেরিয়ে আসতে পারব তা আমি নিজেই ভাবতে পারিনি। তবে তখন আমার মরা বাঁচার কথা একবারও মনে পড়েনি। ঈশ্বর আমাকে সাহায্য করেছেন। লোকে জানে না যে নিজে থেকে চেষ্টা করলে ঈশ্বর কত সাহায্য করেন। মিস্টার বার্ড জিজ্ঞেস করলেন, তুমি কি একজন কৃতদাসী? হ্যাঁ স্যার, আমি একজন কেন্টাকিবাসীর কৃতদাসী। তিনি কি তোমার সঙ্গে কোনো নিষ্ঠুর ব্যবহার করেছেন? না স্যার, মনিব হিসেবে তিনি সত্যি খুব দয়ালু। তাহলে তার স্ত্রী কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন? না স্যার, তার মতো মিষ্টি স্বভাবের মহিলা এই পৃথিবীতে আর কেউ আছেন কিনা আমার জানা নেই। তাহলে তাদের অমন সুন্দর আশ্রয় ছেড়ে এত বিপদের ঝুঁকি নিয়ে তুমি পালিয়ে এলে কেন? মিসেস বার্ডের মুখের দিকে তাকিয়ে এলিজা ম্লান স্বরে বলল, কোনো মা ছাড়া আমার ব্যথা আর কেউ বুঝতে পারবে না। আমারই একটাই মাত্র সন্তান। একে ছাড়া আমি একটা রাতও কাটাতে পারবো না। আমার মনিব একে অন্য একটা লোকের কাছে বিক্রি করে দিয়েছেন জানতে পেরে আমি ছেলেটাকে বুকে নিয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। মনিবের দুজন চাকরকে সঙ্গে নিয়ে সেই দাস ব্যবসায়ীটা আমার পেছনে তাড়া করেছিল। ছুটতে ছুটতে আমি নদীর জলে বরফের উপর লাফিয়ে পড়ি। তারপর কি করে যে নদী পেরিয়ে এসেছি আমি নিজেই জানি না। শুধু এটুকু জানি, একটা লোক আমাকে ডাঙায় টেনে তুলেছিল। এলিজার কথায় তখন অনেকেরই চোখে জল এসে গিয়েছিল। একটু বিরতির পর মিস্টার বার্ড আবার জিজ্ঞেস করলেন, তাহলে কেন বলছিলে যে তোমার মনিব খুব দয়ালু? আমার মনিব সত্যি খুব দয়ালু, কিন্তু দেনার দায়ে উনি বাধ্য হয়েছিলেন আমার ছেলেটাকে বিক্রি করে দিতে। গিন্নিমা অনেক আপত্তি করেছিলেন, কিন্তু কোনো উপায় ছিল না। তোমার স্বামী নেই? আছে, কিন্তু সে অন্য একটি লোকের কৃতদাস। তার মনিব আবার খুব নিষ্ঠুর প্রকৃতির।
মনিবটি তার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করে, তাকে শাসিয়ে রেখেছে, খুব শিগগিরই দক্ষিণ দেশে বিক্রি করে দেবে। আমার মনে হয় তাকে আর কোনোদিনও দেখতে পাবো না। শান্ত ম্লান স্বরে কথাগুলো বললেও এলিজার দীর্ঘ আয়ত কালো চোখ দুটোর দিকে তাকালে স্পষ্টই বোঝা যায় তার বুকের অতলে কোথায় যেন একটা চাপা ক্ষোভ জমে রয়েছে। মিসেস বার্ড জিজ্ঞেস করলেন, এখন তুমি কোথায় যেতে চাও? ক্যানাডায়, কিন্তু আমি জানি না জায়গাটা কোথায়। ওটা কি এখান থেকে অনেক দূরে? তুমি যতটা ভাবছো তার চাইতে অনেক দূরে। তবে এই ব্যাপারে আমরা নিশ্চয়ই ভেবে দেখব তোমাকে কতটা সাহায্য করতে পারি। ডিনা, আজ রাতের জন্য তোমার ঘরে ওর একটা বিছানা করে দাও, তারপর কাল সকালে উঠে দেখা যাবে কি ব্যবস্থা করা যায়। স্বামী স্ত্রী দুজনেই আবার বসার ঘরটায় ফিরে এলেন। মেয়েটার ব্যাপারে দুজনেই যে বিচলিত বোধ করছেন সেটা স্পষ্টই বোঝা গেল। পায়চারি থামিয়ে মিস্টার বার্ড একসময় বললেন, যেভাবেই হোক আজ রাতে ওকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। লোকটা নিশ্চয়ই দলবল নিয়ে কাল সকালেই হানা দেবে। মেয়েটা একা হলে হয়তো লুকিয়ে রাখতে অসুবিধা হতো না, কিন্তু বাচ্চাটাকে সামলে রাখা মুশকিল হবে। দরজা জানলায় ফাঁক ফোকর দিয়ে কখন উকি ঝুঁকি মারবে, তখন দুজনেই ধরা পড়ে যাবে। আমার মনে হয় আজ রাতেই ওদের সরিয়ে ফেলা দরকার। কিন্তু জন, এত রাতে কি করে সম্ভব? আর তুমি ওদের নিয়ে যাবেই বা কোথায়? সেটা তুমি কিছু ভেবো না মেরি, ওসব আমার বেশ ভালোই জানা আছে। কালক্ষেপণ না করে মিস্টার বার্ড আবার তার বুট জোড়া পায়ে গলাতে শুরু করলেন। মিসেস বার্ড স্পষ্টই বুঝতে পারলেন স্বামী যখন একবার মনস্থির করে ফেলেছে তখন আর কোনো শর্তেই তাকে ফেরানো যাবে না। তাই মিছিমিছি চেষ্টা না করে তিনি বরং স্বামীকে বাইরে বেরোনোর পোশাক পরতে সাহায্য করলেন। আয়নার সামনে দাঁড়িয়ে গলা বন্ধটা ভালো করে আঁটতে আঁটতে মিস্টার বার্ড বললেন, ভ্যানক্রম্প নামে আমার এক পুরনো মক্কেল আছে। ওই লোকটাও কেন্টাকির। সেখানে তার যত কৃতদাস দাসী ছিল সবাইকে মুক্তি দিয়ে সে এখানে একটা জায়গা কিনেছে। জায়গাটা এখান থেকে 7 মাইল দূরে পাহাড়ের ওপর একটা জঙ্গলের মধ্যে। সেখানে যদি মেয়েটাকে একবার নিয়ে যেতে পারি আর কোনো ভয় থাকবে না। ওদিকে কেউ একটা তেমন যায় না। তবে মুশকিল হচ্ছে এই রাতে আমি ছাড়া আর কেউ সেখানে গাড়ি চালিয়ে যেতে পারবে না। কেন? কুজো তো খুব ভালো গাড়ি চালাতে পারে। হ্যাঁ, কুজো নিশ্চয়ই ভালো চালাতে পারে, কিন্তু রাস্তাটা খুবই খারাপ। এত বাঁকা, চড়াই উতরাই আর খানাখন্দে ভরা যে অচেনা লোকের পক্ষে এখন গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। হিসেবে একটু ভুলচুক হলেই নির্ঘাত মৃত্যু। আমি বহুবার ও পথে ঘোড়ায় চড়ে গেছি, রাস্তা আমার জানা আছে। আমাকেই নিয়ে যেতে হবে গাড়ি চালিয়ে। তবু তুমি কুজোকে সঙ্গে করে নিয়ে যাও। ওই রকম একটা ভয়ঙ্কর পথে একা যেও না প্লিজ, মিসেস বার্ড মিনতি করলেন। হ্যাঁ, আমি কুজোকে সঙ্গে নিয়ে যাব, আর ভেবেছি ফেরার সময় অন্য পথে ফিরব যাতে কেউ সন্দেহ করতে না পারে। তাই ফিরতে আমার একটু দেরি হবে। তুমি আবার দুশ্চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও, তোমার ওভারকোটটা এনে দিচ্ছি। ওভারকোটটা এনে মিসেস বার্ড নিজেই স্বামীকে পরিয়ে দিলেন। আমি কুজোকে গাড়িটা জুড়তে বলছি, তুমি বরং মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসো, আর যদি পারো ওর সঙ্গে কিছু গরম জামা কাপড় দিয়ে দিও। প্রস্তুতি পর্ব মিটতে খুব একটা সময় লাগল না। মাথায় বনেট আর জড়ানো শাল গায়ে এলিজাকে দরজার সামনে দেখা গেল। মার কাঁধে হাত রেখে হ্যারি ঘুমিয়ে একেবারে কাদা হয়ে রয়েছে। অন্ধকারী মিস্টার বার্ড ওদের তাড়াতাড়ি গাড়িতে উঠতে বললেন, তারপর নিজে গিয়ে বসলেন চালকের আসনে। কুজো দাঁড়িয়ে রইল পাদানিতে। বিদায় ক্ষণে মিসেস বার্ড এলিজার দিকে হাতটা বাড়িয়ে দিলেন। এলিজা গাড়ির মধ্যে থেকে ঝুঁকে সুন্দর নরম হাতটা নিজের মুঠোর মধ্যে জড়িয়ে ধরল। কালো চোখের আয়ত দৃষ্টি মেলে তাকালো মমতাময়ী মূর্তিটার দিকে, কিন্তু কয়েকবার চেষ্টা করেও সে কোনো কথা বলতে পারল না। কেবল কান্নায় ফুলে ফুলে ওঠা ঠোঁট দুটো মৃদু নড়ে উঠল। অবশেষে অশেষ কৃতজ্ঞতায় ভরা এমন বেদনার্ত দৃষ্টিতে ঊর্ধ্বপানে সে তাকাল
যে কোনো মানুষের পক্ষে সে চোখের ভাষা ভোলা সম্ভব নয়। তারপর দু হাতে মুখ ঢেকে সে গাড়ির অন্ধকার কোণে নিজেকে হারিয়ে দিল। মিসেস বার্ড দরজাটা বন্ধ করে দিলেন। গাড়িটা ধীরে ধীরে চলতে শুরু করল। রাস্তাটা যে কি ভীষণ খারাপ তা একটু পরেই বোঝা গেল। সমতল ভূমির তুলনায় পাহাড়ি পথটা অনেক বেশি সংকীর্ণ আর পঙ্কিল। তুষারে খানাখন্দগুলো এমনভাবে ভরে রয়েছে যে ওপর থেকে অন্ধকারে বোঝার কোনো উপায় নেই। ফলে প্রতি মুহূর্তেই গাড়িটা হেলছে, দুলছে, চাকা থেকে বিশ্রে একটা ক্যাঁচকোঁচ শব্দ উঠছে। অবস্থাটা সবচাইতে সঙ্গীন হয়ে উঠছে যখন কোনো একটা চাকা গভীর গর্তের মধ্যে পড়ছে। গাড়িটা তখন একপাশে এমনভাবে হেলে পড়ছে, মনে হচ্ছে এই বুঝি উল্টে যাবে। কখনো কখনো ঘোড়ার পা এমনভাবে কাদার মধ্যে বসে যায় যে বেচারীরা টেনে তুলতেই পারছে না। যদিও কুজো পেছনের পাদানি থেকে ঘোড়াগুলোকে পরিচালনা করার আপ্রাণ চেষ্টা করছে, তবু সম্ভবত ভয় পেয়ে ঘোড়াগুলো একেবারে সিঁটিয়ে রয়েছে। হ্যারি ঘুম থেকে জেগে উঠে কাঁদতে শুরু করেছে। যখনই গাড়িটা একপাশে হেলে পড়ছে, দুজন দুজনের গায়ে আছড়ে পড়ছে। যখনই লাফিয়ে কোনো গর্ত পেরোবার চেষ্টা করছে, পেছনের আসনে দুজনে ছিটকে লাফিয়ে উঠছে। একবার তো মিস্টার বার্ড আর কুজোকে গাড়ি থেকে নেমে দুজনে মিলে পেছনের একটা চাকাকে গভীর গর্ত থেকে টেনে তুলতে হলো। আরেকবার মিস্টার বার্ডের মাথা থেকে ছিটকে পড়া টুপিটাকে অনেক খোঁজাখুঁজি করে তবে পাওয়া গেল। অন্ধকারে পিছল পাহাড়ি বাঁকগুলো সত্যি বিপজ্জনক। এমনিভাবে বেশ কয়েক ঘন্টা চলার পর নানান দুর্ঘটনা এড়িয়ে ওরা যখন গন্তব্যে পৌঁছিল, তখন ভোর প্রায় হয়ে এসেছে। ঘোড়া দুটো রীতিমতো হাঁপাচ্ছে। ক্লান্ত শান্ত হয়ে হ্যারি আবার ঝিমিয়ে পড়েছে মার কোলের মধ্যে। নামার পর দেখা গেল গাড়িটা বিশাল একটা খামার বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির মালিক বৃদ্ধ জন ভ্যান ট্রম্পকে জাগিয়ে তোলার জন্যে তেমন একটা ডাকাডাকি করতে হলো না। দরজা খুলে যিনি বেরিয়ে এলেন, 6 ফুটের উপর লম্বা বিশাল চেহারার ছোটখাটো একটা দৈত্য বললেও চলে। গায়ে পশুর লোমের তৈরি করা শিকারির লাল পোশাক, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া পাকা চুল, গালে কয়েকদিনের না কামানো দাড়ি। সব মিলিয়ে এক নজরেই বোঝা যায় জন ভ্যান ট্র্যাম্প অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। লণ্ঠনের আলোটা তুলে ধরে মিটমিটে চোখে এমন রহস্যময় ভঙ্গিতে উনি আগন্তুকদের মুখের দিকে তাকালেন যে এমনটা ঘটবে তিনি আগেই আঁচ করতে পেরেছিলেন। এবং সত্যি মিস্টার বার্ডকে তেমনভাবে ঘটনাটা বিস্তারিত বুঝিয়ে বলার কোনো প্রয়োজন হল না। বুড়ো তার 7 ছেলেকে নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে। আশা করি হতভাগ্য মেয়েটাকে আর তার বাচ্চাটাকে সেই শয়তান লোকটার হাত থেকে রক্ষা করার চেষ্টা করবেন। আশা রাখছি পারব। বলা যায় না, কালই হয়তো সেই লোকটা দলবল নিয়ে এসে হাজির হবে। হাসতে হাসতে ভ্যান ট্রাম্প বললেন, আমার 7 ছেলে, প্রত্যেকেই আমার মতোই। যদি ওদের সঙ্গে দেখা হয় তো বলবেন সেই বুড়োটা তার 7 ছেলেকে নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে। ধন্যবাদ মিস্টার ভ্যান ট্রাম্প। গভীরভাবে ঘুমিয়ে পড়া হ্যারিকে নিয়ে এলিজা কোনো রকমে তার ক্লান্ত শ্রান্ত দেহটাকে বাইরে বার করে আনল। বৃদ্ধ লণ্ঠনের আলোটা তার মুখের উপর ফেলতেই বিস্ময়ে একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। নিজের অজ্ঞাতেই মুখ থেকে বেরিয়ে এলো বেদনাসূচক অস্ফুট কয়েকটা ধ্বনি। রান্নাঘর সংলগ্ন ছোট একটা শোবার ঘরের দরজা খুলে উনি এলিজাকে ভেতরে যাবার ইঙ্গিত করলেন। তারপর লণ্ঠনটাকে রান্নাঘরের টেবিলের ওপর এমনভাবে রাখলেন যাতে শোবার ঘরটা স্পষ্ট দেখা যায়। এখানে তোমার কোনো ভয় নেই মা। আশেপাশে যারা আমাকে চেনে তারা খুব ভালো করে জানে আমার ইচ্ছার বিরুদ্ধে একটা মাছিও গলতে পারবে না। উনুনের ওপরকার তাকে সাজিয়ে রাখা সারি সারি রাইফেলগুলোর প্রতি উনি নির্দেশ করলেন, তাছাড়া এসব ব্যাপারে আমি খুবই অভ্যস্ত। তুমি নিজের বাড়ি মনে করে এখানে ঘুমিয়ে পড়ো। দরজাটা পেছন থেকে সন্তর্পণে উনি বন্ধ করে দিলেন। মেয়েটা সত্যিই রূপসী আর স্বভাবটাও খুব নম্র। আমি জানি এই ধরনের মেয়েরা নিতান্ত বাধ্য না হলে বাড়ি থেকে পালায় না।
মিস্টার বার্ড সংক্ষেপে ওর পালিয়ে আসার কারণ বর্ণনা করলেন। বৃদ্ধ ভ্যান ট্রাম্প প্রায় মাঝপথে ওকে থামিয়ে দিয়ে বললেন, আমি জানি মিস্টার বার্ড, এইসব আমাকে আর বুঝিয়ে বলতে হবে না। সন্তানকে বাঁচাবার জন্য যে কোনো মার পক্ষে এমন কাজ করাটাই স্বাভাবিক। আর ওরাও যে বুনো হরিণীর পেছনে একপাল নেকড়ের মতো তাড়া করে ফিরবে, সেটাও অসম্ভব কিছু নয়। তবু মেয়েটাকে আপনি এখানে রেখে নিশ্চিন্তে থাকতে পারেন। আমি আপনাকে খুব ভালো করে জানি মিস্টার ভ্যান ট্রাম্প, আর সেই জন্যই একটু দ্বিধা না করে এতখানি পথ বিপদের ঝুঁকি নিয়ে আমি এখানে এসেছি। আমার মনে হয় ভোরের আলো ফুটে না ওঠা পর্যন্ত আপনিও একটু বিশ্রাম করেই যান। আন্তরিকভাবেই বৃদ্ধ ভ্যান ট্রাম্প আহ্বান জানালেন। আমি বরং আমার স্ত্রীকে ডেকে দিচ্ছি, ও নিশ্চয়ই আপনার জন্য একটা বিছানা তৈরি করে দিতে পারবে। না না, অসংখ্য ধন্যবাদ, ওনাকে আর কষ্ট করে ডাকার কোনো দরকার নেই। আমাকে এই রাতেই ফিরে যেতে হবে। তাহলে চলুন, আপনাকে একটা সোজা পথ দেখিয়ে দিচ্ছি। যে পথে এসেছেন তার তুলনায় এই পথটা অনেক ভালো, আর সময়ও বাঁচিয়ে দিতে পারবে বেশ খানিকটা। এবার কুজোই গাড়িটা চালানোর দায়িত্ব নিল। মিস্টার ভ্যান ট্রাম্প লণ্ঠন তুলে তাকে নির্দেশ দিতে লাগলেন। খামার বাড়ি অতিক্রম করে পথটা পাহাড়ের পেছনের ঢাল বেয়ে সোজা নিচের দিকে নেমে গেছে, এবং অল্পক্ষণের মধ্যে সত্যি তারা প্রায় সমতল ভূমিতে নেমে এলেন। সেখান থেকে এবার কোন দিকে যেতে হবে পথের নিশানা বাতলে দিয়ে বৃদ্ধ ভ্যান ট্রাম্প বিদায় জানালেন। মিস্টার বার্ড $10 একটা নোট বৃদ্ধের দিকে এগিয়ে দিয়ে বললেন, অনুগ্রহ করে এটা মেয়েটিকে দিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে, আসুন মিস্টার বার্ড, আসছি। আঙ্কেল টমের কেবিনের জানলা দিয়ে দেখা যাচ্ছে এক টুকরো মেঘলা আকাশ। তখনও ভালো করে ভোর হয়নি, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সমস্ত পরিবেশটা শোকতপ্ত মানুষের হৃদয়ের মতো কেমন যেন বিষণ্ণ। উনুনের সামনে ছোট টেবিলটায় আন্ট ক্লো পরিষ্কার একটা শার্ট ইস্ত্রি করছে, আর মাঝে মাঝেই হাত দিয়ে চোখের জল মুছছে। কোলের ওপর বাইবেলখানা খুলে রেখে আঙ্কেল টম চুপচাপ বসে রয়েছে, কিন্তু আজ তার পড়ায় কিছুতেই মন বসছে না। বারবার দৃষ্টি গিয়ে পড়ছে ঘুমন্ত ছেলে মেয়েগুলোর ওপর। বাইরে থেকে বোঝা না গেলেও মনটা তার অসম্ভব কোমল, আর ছেলে মেয়েদের ভালোবাসে হৃদয়ের সবটুকু দিয়ে। এই সময় উঠে ধীরে ধীরে শয্যার পাশে ছেলে মেয়েগুলোর দিকে সে করুণ চোখে তাকিয়ে রইল, যেন বলতে চাইছে, এই শেষ, আর কোনোদিনও দেখা হবে না। আন্ট ক্লো কিছুতেই নিজেকে ধরে রাখতে পারল না, টেবিলের উপর বসে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। তবু যদি জানতে পারতাম ওরা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কেমন লোক, কি ব্যবহার করবে, তাহলে না হয় কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কিছুই জানতে পারলাম না। গিন্নিমা তো বলছেন 2-1 বছরের মধ্যেই তোমাকে আবার ফিরিয়ে আনবেন, কিন্তু তার আগেই ওরা হয়তো তোমাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে। আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে কিনা ঈশ্বরই জানেন। কিন্তু ক্লো, এখানে যে ঈশ্বর, যেখানে যাচ্ছি সেখানে সেই একই ঈশ্বর রয়েছেন। নিশ্চয়ই রয়েছেন, কিন্তু তবু কত ভয়ঙ্কর সব ঘটনাই তো ঘটে। আমরা কিন্তু কেউই ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারি না ক্লো। স্ত্রীকে সান্ত্বনা দেবার জন্যই টম বলল, তবু তো ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, আমাকেই শুধু বিক্রি করা হয়েছে, তোমাকে বা ছেলে মেয়েদের নয়। যা ঘটার শুধু আমারই ঘটবে। তোমরা এখানে নিরাপদে থাকতে পারো। আমি জানি ঈশ্বর বিপদে আমাকে সাহায্য করবেন। বুকের অতলে বিষণ্ণতার প্রচ্ছন্ন একটা রেশ থাকলেও টমের নিটোল বলিষ্ঠ কণ্ঠস্বরে তার আভাস ধরা পড়ল না। টম এমনই একজন মানুষ যার হৃদয় দুঃসাহসী কোনো পুরুষের মতোই বিশাল, যে প্রিয়জনদের মুখ চেয়ে নিজের দুঃখকে হাসি মুখে সহ্য করতে প্রস্তুত। কিন্তু চিরকালই যে হাসি খুশি, সেই আন্ট ক্লোর ধৈর্যের বাঁধ আজ ভেঙে গেছে। তাই কাঁদতে কাঁদতেই বেদনাহত স্বরে বলল, তবু আমি বলবো, কর্তার উচিত হয়নি তোমাকে এভাবে বিক্রি করে দেওয়া। তুমি কোনো অন্যায় করনি, কোনোদিন একটি বারের জন্যও মুখের উপর না বলনি।
নিজের বউ ছেলেমেয়ের মুখের দিকে না তাকিয়ে গায়ের রক্ত জল করে ওদের জায়গা জমি ব্যবসাপত্র দেখাশোনা করেছ। ওনার উচিত ছিল অনেক আগেই তোমাকে মুক্তি দেওয়া। তা না করে কাউকে কিছু না জানিয়ে উনি আজ তোমাকে অচেনা একটা লোকের কাছে বিক্রি করে দিলেন। এখন তো দেখছি ঈশ্বর তোমার চাইতে ওকেই বেশি সাহায্য করছেন। ক্লো, টমের বুকের ভেতর থেকে কে যেন আর্তনাদ করে উঠল। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে ও কথা আর একবার উচ্চারণ করো না। বলা যায় না, হয়তো আমাদের দুজনের এই শেষ দেখা। আমি তোমাকে মিনতি করছি, আমাদের মনিবের বিরুদ্ধে তুমি কিছু বলো না। ছেলেবেলা থেকে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ওকে আমি খুব ভালো করেই জানি। আজ ওর ব্যবহারে তোমার খারাপ লাগছে, কিন্তু এতদিন পর্যন্ত আমরা যেভাবে বেঁচেছি, উনি না চাইলে কোনোদিন কি সেভাবে বেঁচে থাকাটা সম্ভব হতো? আমি জানি নিতান্ত বাধ্য হয়েই উনি এই কাজ করছেন। হয়তো তোমার কথা ঠিক, তবুও আমি বলবো উনি কাজটা ঠিক করেননি। মাথার উপর ঈশ্বর আছেন, সব কিছুই দেখছেন তিনি। ওর দৃষ্টি এড়িয়ে এই পৃথিবীতে কোনো কিছুই ঘটে না। হ্যাঁ, তোমার কথা ঠিক, তবু মেয়ে মানুষের মন তাতে স্বস্তি পায় না। অবশ্য এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। আন্ট ক্লো উঠে পড়ল। তোমার প্রিয় কয়েকটা খাবার বানিয়ে রেখেছি, সারাদিনে পেটে কিছু পড়বে কিনা কে জানে। সেদিনের জন্য মিসেস শেলবি আন্ট ক্লোকে ছুটি দিয়েছিলেন, তাই আগের দিন রাত থেকে সে স্বামীর সবচাইতে প্রিয় খাবারগুলো বানিয়ে রেখেছিল। রান্না করেছিল সবচাইতে ভালো মুরগিটা। উনুনের ওপরকার তাকে সাজানো ছিল যে রহস্যময় বয়ামগুলো, বিশেষ কোনো উৎসব ছাড়া যেগুলোকে পাড়ার কথা কেউ কোনোদিন ভাবতেই পারত না। আজ ক্লো নির্দ্বিধায় সেগুলোকে নামিয়ে আনল। টম খেতে বসল বটে, কিন্তু তার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তাই একরকম না খেয়ে সে উঠে পড়ল। খাবারের অবশিষ্টাংশ শেষ করল তার ছেলেমেয়েরা। ইতিমধ্যেই তারা ঘুম থেকে জেগে উঠেছিল এবং সুস্বাদু খাবারের মোহে ব্যাপারটার গুরুত্ব তেমন অনুভব করতে পারেনি। তাদেরই একজন একসময় হঠাৎ বলে উঠল, মিসেস শেলবি আসছেন। উনি কিছুই করতে পারবেন না, মিছিমিছি এসে কী লাভ? ক্লো নিজের মনেই গজগজ করতে লাগল। মিসেস শেলবি ঘরে ঢুকলেন। ক্লো ওর জন্য একটা চেয়ার পেতে দিল। আজ তার ব্যবহার ইচ্ছাকৃতভাবেই কিছুটা রুক্ষ, কিন্তু মিসেস শেলবি সেসব কিছুই লক্ষ্য করলেন না। এখন ওকে রীতিমতো ম্লান আর উদ্বিগ্ন দেখাচ্ছে। টম, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কথাটা উনি শেষ করতে পারলেন না। কান্নার আবেগে রুদ্ধ হয়ে এলো কণ্ঠস্বর। রুমালখানা চেপে ধরলেন দাঁতের ফাঁকে। এবার ক্লো আর নিজেকে সামলে রাখতে পারল না, ঝরঝর করে কেঁদে ফেলল। ভেতরের চাপা ক্ষোভটা যেন অশ্রুবিন্দু হয়ে টুপটাপ টুপটাপ ঝরে পড়তে লাগল মাটিতে। একসময় নীরবতা ভেঙে মিসেস শেলবি প্রথম বলে উঠলেন, তোমাকে দেবার মতো আমার কিছুই নেই, আর সামান্য কিছু টাকা পয়সা যদি দিই ওরা কেড়ে নেবে। কিন্তু ঈশ্বরকে সাক্ষী রেখে আমি শপথ করছি, তুমি যেখানেই যাও না কেন আমি তোমার খোঁজ খবর নেব, আর আর্থিক অবস্থা একটু ঠিক হয়ে এলেই আমি তোমাকে ফিরিয়ে আনব। তুমি মন খারাপ করো না, ঈশ্বরের উপর আস্থা রেখো। ছোটদের মধ্যে কে একজন চেঁচিয়ে উঠল, মিস্টার হ্যালি আসছেন, এবং ওর কথা শেষ না হতেই দরজা একটা লাথির শব্দ শোনা গেল। খোলা দরজার সামনে দেখা গেল হ্যালির রুক্ষ মূর্তিকে। একই শিকার হাত ছাড়া হয়ে গেছে, তার উপর ভোর রাত থাকতে থাকতে এতখানি পথ তাকে ঘোড়া ছুটিয়ে আসতে হয়েছে, ফলে মেজাজ রয়েছে বিগড়ে। চড়া গলায় বলল, আয় নিগ্রো, তৈরি হয়েছিস? তারপরে মিসেস শেলবিকে দেখে টুপি খুলে অভিবাদন জানালো। টম প্রস্তুত হয়েই ছিল। কোনো কথা না বলে স্ত্রীর গুছিয়ে দেওয়া ভারী পোঁটলাটা সে কাঁধে তুলে নিল। তারপর নতুন মনিবের পেছন পেছন ঘর ছেড়ে বেরিয়ে গেল। ক্লো তার বাচ্চাগুলোকে নিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা গাড়িটা পর্যন্ত এগিয়ে দিল। মিসেস শেলবি হ্যালির সঙ্গে কথা বলতে বলতেই এগিয়ে যাচ্ছিলেন, এবং এমন আগ্রহ ভরে উনি কথাগুলো বলছিলেন যে অনিচ্ছা সত্ত্বেও হ্যালিকে তার জবাব দিতে হচ্ছিল।
মিসেস শেলবির প্রকৃত ইচ্ছে ছিল টমের বিদায়ক্ষণটিকে যতটা সম্ভব বিলম্বিত করে রাখা। ইতিমধ্যে বাড়ির অন্যান্য চাকর বাকররা সবাই গাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়েছে। শুধু প্রধান পরিচারক নয়, তাদের অভিভাবক হিসেবেও তারা টমকে যে কি অসম্ভব শ্রদ্ধা করত, তাদের সহানুভূতি আর বেদনা জড়ানো মুখগুলো না দেখলে কোনোদিনই বিশ্বাস করা যেত না। মেয়েরা আর ছোটরা নীরবে চোখের জল ফেলছে। সবচেয়ে আশ্চর্য, আন্ট ক্লোর চোখে তখন এক ফোঁটাও জল নেই। চাকর বাকরদের ভিড়ের মধ্য দিয়ে পথ করে হ্যালি গাড়ির কাছে পৌঁছে টমকে বলল, এই ওঠ। টম গাড়িতে ওঠার প্রায় সঙ্গে সঙ্গে হ্যালি আসনের তলা থেকে এক জোড়া বেড়ি বার করে টমের পায়ে পরিয়ে দিল। উপস্থিত সকলেই মনে মনে খুবই আঘাত পেল এতে। মিসেস শেলবি বারান্দা থেকে বললেন, আমি আপনাকে নিশ্চিতভাবেই আশ্বাস দিতে পারি মিস্টার হ্যালি, আপনার এই সাবধানতা অবলম্বনের কোনো প্রয়োজন নেই। সত্যি কথা বলতে কি জানেন ম্যাডাম, একবার এখান থেকে $500 খুইয়েছি। এখন আমি আর নতুন করে কোনো বিপদের ঝুঁকি নিতে রাজি নই। টম চাপার স্বরে লোকে বলল, যাবার সময় মাস্টার জর্জের সঙ্গে দেখা হলো না। মনটা সত্যি খুব খারাপ লাগছে। তুমি ওকে আমার ভালোবাসা জানিও। 2-3 দিন আগে কয়েকজন বন্ধুরা মিলে জর্জ কোথায় যেন বেড়াতে গেছে। টমের এই দুর্ভাগ্যের কথা সে বিন্দু বিসর্গও জানে না। মিস্টার শেলবিও কি যেন একটা ব্যবসায়িক কাজে খুব ভোরে ঘোড়া নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। আর যাই হোক, তার সবচাইতে পুরনো আর বিশ্বস্ত কৃতদাস টমের বিদায়ক্ষণে উপস্থিত থাকার মতো মনের জোর তার ছিল না। তাই আগে থাকতে থাকতেই তিনি মনে মনে পরিকল্পনা করে রেখেছিলেন এমন সময় গ্রাম থেকে ফিরবেন যখন সমস্ত ব্যাপারটা মিটে যাবে। গাড়িতে উঠে হ্যালি ঘোড়ার পিঠে চাবুক চালাল। গাড়িটা চলতে শুরু করল। বিষণ্ণ চোখে অথচ মাথা উঁচু করে টম শেষবারের মতো চারদিকে তাকাল। ধূলি ধূসর পথে গাড়িখানা ছুটে চলেছে। পথের দুধার থেকে এক এক করে মিলিয়ে যাচ্ছে টমের পরিচিত দৃশ্যাবলী। এই সময় মিস্টার শেলবির জমির সীমানা পেছনে ফেলে গাড়িখানা রাজপথে উঠল। তারপরেও প্রায় মাইলখানেক পথ দিয়ে হ্যালি হঠাৎ একটা কামারশালার সামনে গাড়িটা দাঁড় করাল। পুরনো একজোড়া হাত কড়া বার করে কামারশালায় নিয়ে গিয়ে বলল, এ দুটো একটু বাড়িয়ে দাও তো হে, ওই লোকটার কবজির তুলনায় বড্ড ছোট হচ্ছে। চোখ তুলে তাকাতেই কামার অবাক হয়ে গেল। এ যে দেখছি শেলবিদের টম। মিস্টার শেলবি ওকে নিশ্চয়ই বিক্রি করেননি? হ্যাঁ, করেছে। হ্যালি চটে উঠল। সত্যি? এ তো স্বপ্নেও ভাবা যায় না। তবে আমি আপনাকে জোর করে বলতে পারি স্যার, ওকে হাতকড়া পরাবার কোনো দরকার হবে না। ওর মতো সৎ আর বিশ্বস্ত লোক। রাখো তোমার সৎ আর বিশ্বস্ত। ওরাই সবার আগে চোখে ধুলো দিয়ে খুব সহজে সটকে পড়ে, যার জন্যে পায়ে বেড়ি থাকা সত্ত্বেও এই হাত কড়াটা না পড়ানো পর্যন্ত আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। তুমি আর মিছিমিছি সময় নষ্ট না করেই হাত কড়াটা বাড়িয়ে দাও। দোকানের বাইরের বেঞ্চে টম বিষণ্ণ মুখে চুপচাপ বসে রয়েছে। হঠাৎ সে ঝড় উড়িয়ে দ্রুত বেগে ছুটে আসা ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল এবং বিস্ময়ের ঘোর কাটিয়ে ব্যাপারটা স্পষ্ট বুঝে ওঠার আগেই মাস্টার জর্জ ঘোড়া থেকে লাফিয়ে নেমে তার গলাটা জড়িয়ে ধরে গভীর আবেগে ফুঁপিয়ে কাঁদতে লাগল। এটা অত্যন্ত নীচ কাজ। যে যাই বলুক আমি পরোয়া করি না। এটা অত্যন্ত অপরাধ। আমি যদি বড় হতাম ওরা কোনোদিনই এই কাজ করতে পারতেন না। বেদনায় ক্ষোভে জর্জ শেলবির গলার স্বর তখন কাঁপছে। মাস্টার জর্জ, তুমি এসে ভালোই করেছ। তোমার সঙ্গে বিদায়ের সময় দেখা হয়নি, সত্যি খুব খারাপ লাগছিল। নাড়াচাড়ায় সামান্য একটু শব্দ হতেই জর্জের দৃষ্টি গিয়ে পড়ল টমের পায়ে পড়ানো বেড়ি দুটোর উপর। এ কি? দাঁড়াও, আজ আমি বুড়ো শকুনটাকে মেরেই ফেলব। প্রচণ্ড ক্ষোভে ঘুষি পাকিয়ে তেড়ে যাওয়ার আগেই টম জর্জের হাত ধরে টান দিল। না 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 জর্জ, শান্ত হও, আমার কথা শোনো। তুমি যদি লোকটিকে চটিয়ে দাও তাহলে আমার সত্যি কোনো উপকার হবে না, বরং আরো ক্ষতি হবে। বেশ, তোমার মুখ চেয়ে আমি ওকে কিছু বললাম না, কিন্তু সত্যি বলো তো,
ব্যাপারটা কি অপমানজনক নয়? তুমি বিশ্বাস করো আঙ্কেল টম, আমি এসবের কিছুই জানতাম না। বাড়িতে আমাকে কেউ কিছু বলেনি। লিঙ্কনদের সঙ্গে না গেলে আমি এমনটা ঘটতে দিতাম না। সমস্ত বাড়ি আমি একেবারে লণ্ডভণ্ড করে দিতাম। সেটা কিন্তু সত্যি করা উচিত হতো বলে আমার মনে হয় না মাস্টার জর্জ। তুমি যাই বলো, আমি কিছুতেই ছেড়ে কথা কইতাম না। এটা সত্যি অপমানজনক। ছি মাস্টার জর্জ, এমন করো না। তোমার সঙ্গে হয়তো আমার আর কখনো দেখা হবে না। না না, ও কথা বলো না আঙ্কেল টম। দোকানের দিক পেছন ফিরে জর্জ অদ্ভুত রহস্যময় ভঙ্গিতে বলল, তোমার জন্য আমি এই ডলারটা নিয়ে এসেছি। এটা আমি তোমার কাছ থেকে নেবার কথা কখনো ভাবতেও পারি না মাস্টার জর্জ। কিন্তু এটা তোমাকে নিতেই হবে। আমি আন্টক্লোকে বলেছি। আন্টক্লো বলেছে এটার মধ্যে একটা ফুটো করে শক্ত সুতো দিয়ে তোমার গলায় বেঁধে দিতে, তাহলে আর কেউ দেখতে পাবে না। না হলে জানতে পারলে ওই শকুনটা তোমার কাছ থেকে কেড়ে নেবে। ইচ্ছে করছে শয়তানটাকে একেবারে গুলি করে মেরে ফেলি। না মাস্টার জর্জ, না, এতে আমার কোনো লাভ হবে না। তুমি জানো না আঙ্কেল টম, আমার কিছুতেই রাগ যাচ্ছে না। কথা বলতে বলতেই জর্জ টমের গলায় ডলার সমেত সুতোটা বেঁধে দিল। নাও, এবার তোমার কোটের বোতামটা এঁটে দাও। এটা যখনই তোমার নজরে পড়বে, মনে পড়বে আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আন্ট ক্লোকেও বলেছি, তোমার কোনো ভয় নেই। বাবা যতদিন তোমাকে ফিরিয়ে না নিচ্ছেন, আমি তাকে একেবারে অতিষ্ঠ করে ছাড়ব। না মাস্টার জর্জ, তুমি বাবাকেও এ সম্পর্কে কিছু বলো না। কেন আঙ্কেল টম? এর মধ্যে খারাপের তো কিছু নেই। হয়তো নেই, কিন্তু আমি চাই তুমি খুব ভালো ছেলে হও। মার কথা শুনবে, দুরন্তপনা করবে না। একটা জিনিস মনে রেখো, ঈশ্বর সব ভালো জিনিসই দুবার করে দেন, কিন্তু মা দেন জীবনে মাত্র একবার। তুমি যদি 100 বছরও জীবিত থাকো, তাহলে তোমার মার মতো অমন ভালো মানুষ আর একজনও দেখতে পাবে না। তুমি তার একমাত্র আশা ভরসা, তার সন্তান। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি ঠিক তার মতোই সুন্দর আর ভালো ছেলে হয়ে ওঠো, যাতে বাবা মা তোমার জন্য গর্ববোধ করতে পারেন। তুমি দেখো আঙ্কেল টম, আমি কথা দিচ্ছি আমি সত্যি খুব ভালো হব। জর্জের সুন্দর কোঁকড়ানো চুলে হাত বোলাতে বোলাতে টম বলল, এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। আর গুরুজনদের কখনো অশ্রদ্ধা করো না। কিন্তু তারা যদি কোনো অন্যায় করেন? না জর্জ, তুমি তাদের কখনো অমান্য করবে না। এমন সময় হ্যালি কামারশালা থেকে হাত কড়া নিয়ে ফিরে এলো। তাকে দেখেই জর্জ বড়দের মতো গম্ভীর গলায় বলে উঠল, এই যে শুনছেন, আপনি আঙ্কেল টমের সঙ্গে যে ধরনের ব্যবহার করেছেন, আমি বাবা মার কাছে গিয়ে সব বলে দেব। নিতান্ত তাচ্ছিলের ভঙ্গিতেই হ্যালি জবাব দিল, স্বাচ্ছন্দ্যে গিয়ে বলতে পারো। সারা জীবন ধরে জন্তু জানোয়ারের মতো মানুষ কেনাবেচা করতে আপনার লজ্জা করে না? তোমার পূর্বপুরুষ যখন কৃতদাস কেনাবেচা করত, তখন যদি দোষের না হয়ে থাকে, তো আমার বেলাতেই বা দোষের কেন হবে? তাছাড়া তোমার বাবা যখন বেচলেন, তখন দোষের হলো না? আর আমার কেনার বেলাতেই যত দোষ। বড় হলে এই কাজ আমি কখনো করব না। নিজেকে আমার কেন্টাকিবাসী হিসেবে ভাবতে সত্যি লজ্জা লাগছে। কথাগুলো বলে জর্জ সোজা ঘোড়ায় গিয়ে উঠল। তারপর পেছনে তাকিয়ে বলল, আসছি আঙ্কেল টম। বিদায় মাস্টার জর্জ। প্রশংসার চোখে তাকিয়ে টম সস্নেহে জবাব দিল, ঈশ্বর তোমার মঙ্গল করুন। জর্জ ঘোড়া ছুটিয়ে দিতেই টমের সামনে থেকে তার সুকুমার মুখখানা অদৃশ্য হয়ে গেল। তার ঘোড়ার খুরের শব্দ যতক্ষণ শোনা গেল, টম নির্নিমেষ চোখে সেদিকে তাকিয়ে রইল, যেন ঘোড়ার খুরের ওই শব্দটাই টমের প্রিয় আবাসভূমির শেষ স্মৃতিচিহ্ন। একসময় সেই শব্দটাও মিলিয়ে গেল, কিন্তু তার বুকের কাছে তখনও রয়েছে একটা উষ্ণ স্থান, যেখানে কিশোরের নরম দুটো হাত বেঁধে দিয়েছে ওই ডলারটাকে। বুকের ওপর সেই জায়গাটা টম হাত দিয়ে নিবিড় করে স্পর্শ করল। গাড়িতে উঠে হ্যালি টমের হাতে হাত কড়া দুটো পরিয়ে দিয়ে বলল, এখন তোকে যে কথাটা বলতে চাই খুব ভালো করে মন দিয়ে শুনে রাখ।
তুই যদি বাঁকা পথে যাস আমিও বাঁকা পথ ধরব, কেননা নিগারদের সব রকম চালাকি আমার জানা আছে। আমার চোখে তুই ধুলো দিতে পারবি না, তবে আমার সঙ্গে তুই যদি ভালো ব্যবহার করিস আমিও তোর সঙ্গে ভালো ব্যবহার করব। আমি সাধারণত নিগারদের সঙ্গে খারাপ ব্যবহার করি না। কি বললাম বুঝতে পেরেছিস? কোনো কথা না বলে টম নীরবে শুধু ঘাড় নেড়ে সায় দিল। বিকেল গড়িয়ে গিয়ে এখন প্রায় সন্ধে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কেন্টাকি প্রদেশের এই গ্রাম্য সরাইখানায় একজন বৃদ্ধ মুসাফির প্রবেশ করলেন। ভেতরের পান কক্ষটায় দেখলেন বেশ ভিড়। অধিকাংশই ভবঘুরে ধরনের মানুষ। বিশ্রী আবহাওয়ার জন্যই তারা এখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ঘরের ভেতর কয়েকটা জায়গায় আগুন জ্বলছে, আর চারপাশ দিয়ে কেউ বসে রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে। অধিকাংশেরই পরনে শিকারীর পোশাকের উপর বর্ষাতি, মাথায় তালপাতার ঢোলা টুপি। ঘরের এক কোণে কতগুলো রাইফেল আর বারুদের থলি সাজানো রয়েছে। ভিড়ের মধ্যে দিয়েই নিগ্রো পরিচারকরা ব্যস্ত পায়ে আসা যাওয়া করছে। একপাশে একটা বিজ্ঞাপনকে ঘিরে কয়েকজন ভিড় জমিয়েছে দেখে বৃদ্ধ মুসাফির মিস্টার উইলসন পাশের লোকটিকে জিজ্ঞেস করলেন, জিনিসটা কি? লোকটা সংক্ষেপে জবাব দিল, পালিয়ে যাওয়া একজন নিগ্রোর বিজ্ঞাপন। মিস্টার উইলসন হাতের ছোট ব্যাগ আর ছাতাটা একটা চেয়ারের উপর রেখে পকেট থেকে চশমাটা বার করলেন। তারপর খুব সন্তর্পণে ওটা নাকের উপর এঁটে ধীরে ধীরে ভিড় ঠেলে সামনের দিকে একটু এগিয়ে গিয়ে বিজ্ঞাপনটা পড়তে লাগলেন। জর্জ হ্যারিস নামে আমার একজন মুলাটো ভৃত্য পালাইয়া গিয়াছে। বয়স 25-26, 6 ফুট লম্বা, মাথায় হালকা বাদামি রঙের ঘন কোকড়ানো চুল। অসম্ভব বুদ্ধিমান, চমৎকার ইংরেজি বলতে পারে, লিখতে পড়তেও জানে। সম্ভবত শ্বেতকায় কোনো পুরুষের ছদ্মবেশে সে পালাইতে চেষ্টা করিবে। তাহার পিঠে ও কাঁধে গভীর ক্ষতচিহ্ন এবং তাহার ডান হাতে এইচ অক্ষরটি উল্কিতে খোদাই করা আছে। তাহাকে জীবিত ধরিয়া দিতে পারিলে $400 পুরস্কার দিব। তাহাকে যে হত্যা করা হইয়াছে সে বিষয়ে যথাযথ প্রমাণ দিতে পারিলে ওই একই পরিমাণ অর্থ দেওয়া হইবে। ভীষণ অবাক হয়ে মিস্টার উইলসন আরেকবার বিজ্ঞাপনটার উপর চোখ রাখলেন। তারপর নীরবে ব্যাগ আর ছাতাটাকে চেয়ারের নিচে চালান করে দিয়ে চোখ বুজে চুপচাপ বসে রইলেন। তার পাশে বসা পশুপালকদের মতো দেখতে রোগা লিকলিকের চেহারার একটি লোক থলি থেকে তামাক বের করে নলে ঠাসতে ঠাসতে সশব্দে আগুনের মধ্যে থুতু ফেলল। থুতু ফেলার সেই বিশ্রী শব্দে বৃদ্ধ চমকে উঠলেন। কি ব্যাপার? কিছু না, আমি থুতু ফেললাম। নিষ্পৃহ গলায় লোকটা জবাব দিল। ওই যে বিজ্ঞাপনটা দিয়েছে, সে যদি আমার সামনে উপস্থিত থাকত আমি ঠিক এমনিভাবেই তার মুখের উপর থুতু ফেলতাম। সত্যি নিজেকে একজন কেন্টাকিবাসী হিসেবে ভাবতে আমার লজ্জা লাগছে। একদিক থেকে কথাটা অবশ্য সত্যি। বৃদ্ধ উইলসন সোজা হয়ে বসলেন। তামাকের নলটা ধরিয়ে নিয়ে লোকটা গল গল করে এক মুখ ধোঁয়া ছাড়ল। তারপর থলিটা বৃদ্ধের দিকে এগিয়ে দিয়ে বলল, একটু তামাক চলবে নাকি? না ধন্যবাদ, আমি ধূমপান করি না। এরকম বৃষ্টি আবহাওয়ায় আমার আবার তামাক না হলে মেজাজ ঠিক থাকে না। তার উপর বিজ্ঞাপনটা পড়ে মেজাজটা আরও খিঁচড়ে গেল। দেখে তো মনে হচ্ছে ছেলেটি খুবই বুদ্ধিমান, আর মনিবটি তার সঙ্গে রীতিমতো নিষ্ঠুর ব্যবহার করত। হ্যাঁ ঠিক তাই। নির্দ্বিধায় বৃদ্ধকে সমর্থন করতে দেখে লোকটি উৎসাহিত হয়ে উঠল। আমারও কিন্তু অল্প বয়সী অনেকগুলো নিগ্রো চাকর আছে। আমি সবসময় তাদের বলি, যেটা করবি মন দিয়ে করবি। আমি কখনো তোদের পেছনে লেগেও থাকবো না, দেখতেও আসবো না। কিন্তু আমি লক্ষ্য করেছি ওরা সেই কাজগুলো ঠিক ঠিক গুছিয়ে রেখে দিয়েছে। আমি সবসময় এমন ব্যবহার করি যেন ওরা স্বাধীন, যখন যা খুশি করবে, যেখানে ইচ্ছে যেতে পারবে। যদি কোথাও কোনো কাজে কয়েকদিনের জন্য আটকে পড়ি, সেই জন্যে ওদের যেখানে খুশি যাবার অনুমতিপত্রও দেওয়া আছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, আজ পর্যন্ত একটা চাকরও কখনো খারাপ কিছু করেনি। এমনকি সবচেয়ে তেজি ঘোড়া আর $500 বেশি টাকা সঙ্গে করে নিয়ে ঠিক ঘরে ফিরে এসেছে। আমি জানি ওদের সঙ্গে ভালো ব্যবহার করলে ওরা খুব ভালো,
আর কুকুরের মতো ব্যবহার করলে ওরা আপনার সঙ্গে ঠিক সেই ব্যবহারই করবে। নিশ্চয়ই, উইলসন বললেন। বিজ্ঞাপনের ওই জর্জ হ্যারিস ছেলেটিকে আমি খুব ভালো করেই জানি। অবশ্য যাকে আমি চিনি সেই ছেলেটি যদি এ হয় তাহলে বলতে হবে ছেলেটি শুধু বুদ্ধিমান নয়, প্রতিভাবানও বটে। ছেলেটি প্রায় 6 বছর আমার চট তৈরির কারখানায় কাজ করেছে। যেমন ভালো তার ব্যবহার, কর্মী হিসেবেও ছিল অসাধারণ দক্ষ। নিজে মাথা খাটিয়ে শন পরিষ্কার করার ভারী চমৎকার একটা যন্ত্র আবিষ্কার করেছিল। ওর আবিষ্কার করা যন্ত্রটা আজকাল অনেক কারখানায় ব্যবহার করছে, কিন্তু ওর মনিব যে এই বিজ্ঞাপনটা দিয়েছে হাড় বজ্জাত। তার একজন নিগ্রো কৃতদাস বুদ্ধিতে তাকে ছাড়িয়ে যাবে, এটা তার কিছুতেই সহ্য হলো না। আমার অনেক অনুরোধ উপরোধ, কাকুতি মিনতি, এমনকি বেতন দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি সত্ত্বেও লোকটা জর্জকে কারখানা থেকে তুলে নিয়ে গিয়ে আগাছা নেড়ানির কাজে লাগিয়ে দিল। কারণে অকারণে তাকে নিষ্ঠুরের মতো মারধরও করত। অবশ্যই, নাক দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে পশুপালক বলল, না হলে কাঁধে পিঠের ক্ষতচিহ্ন আসবে কোত্থেকে? লোকটা যদি অসম্ভব নীচ না হতো, জর্জকে ভাড়া খাটিয়েই ও অনেক পয়সা রোজগার করতে পারত। ইস, এরকম একটা প্রতিভাবান ছেলে পেলে আমি মাথায় করে রাখতাম। পশুপালকের কণ্ঠস্বরে আফসোসের সুর ফুটে উঠল। আসলে কি জানেন, এই নিগ্রোরাও যে মানুষ এই কথাটাই অনেকে বুঝতে চায় না। ভেতরে যখন এই ধরনের আলাপ আলোচনা চলছে, সরাইখানার বাইরে তখন ঘোড়ায় টানা একটা গাড়ি এসে থামল। গাড়ির নিগ্রো চালককে সঙ্গে নিয়ে একজন তরুণ ভেতরে প্রবেশ করতেই সবার দৃষ্টি গিয়ে পড়ল তার ওপর। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হ্যারিয়েট বিচার স্টোয়ের লেখা বিখ্যাত উপন্যাস আঙ্কেল টমস কেবিন, আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।